শুভ অপরাহ্ন। চট্টগ্রাম অনলাইন স্কুলের পক্ষ থেকে আমি ইন্দ্রাণী পাঠক, সিনিয়র শিক্ষক, সেন্ট প্লাসিডস স্কুল অ্যান্ড কলেজ, পাথরঘাটা, চট্টগ্রাম। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে অভিনন্দন এবং শুভকামনা। প্রতিবারের মতো এবার উপস্থিত হয়েছি আমাদের আজকের অনলাইন ক্লাসে বাংলাদেশ বিশ্ব পরিচয় বিষয়ে নবম এবং দশম শ্রেণী। আমরা পূর্বে কিছু আলোচনা অংশ করেছিলাম একটা অধ্যায় নিয়ে। সে অধ্যায়ের ধারাবাহিকতায় আজকে শেষের দিকে আমরা চলে এসেছি। আমরা প্রথমে কিছু ছবি দেখব, তারপর সেই পাঠটা সম্পর্কে আমরা কিছু আলোচনা করব। তাহলে চলো আমরা একটু ছবি দেখি। দেখো, আমরা দেখতে পাচ্ছি কিছু চিহ্ন, তারপরে একজন মানুষকে দেখতে পাচ্ছি, টেলিভিশন দেখতে পাচ্ছি। ছবিগুলো তোমরা একটু ভালো করে লক্ষ্য করো। আমরা এর মধ্যে আরো অনেকগুলো মানুষজনকে সাহায্য করতে দেখতে পাচ্ছি, বেশ দৌড়ে কোথাও যাচ্ছে। একটা সুন্দর একটা পরিবারের অবস্থান দেখতে পাচ্ছি, লেখা আছে কমিউনিটি। তারপরে এখানেও দেখতে পাচ্ছি একটা আনন্দঘন পরিবেশ। তাহলে আমরা খুব সহজেই বুঝতে পেরেছি আমরা ছিলাম চতুর্দশ অধ্যায়ে বাংলাদেশের পরিবার কাঠামো এবং সামাজিকীকরণ। তারই প্রেক্ষাপটে আজকে আমরা যে ছবিগুলো দেখলাম সেই ছবিগুলো দেখার পরিপ্রেক্ষিতে বলতে পারি আজকে আমাদের পাঠ হবে 13.2 সামাজিকীকরণ প্রক্রিয়া। মানুষ সামাজিক জীব। সমাজে বসবাস করতে গেলে আমাদেরকে কিছু নিয়ম কানুন, রীতিনীতি, শৃঙ্খলার মধ্যেই থাকতে হয় এবং সকলের সাথে মিলেমিশে থাকতে হয়। আমরা যখন পরিবার পড়ছিলাম বা পরিবার নিয়ে আলোচনা করছিলাম তখন আমরা অনেকগুলো বিষয় দেখেছি। আজকে আমাদের যে আলোচনা অংশ আমরা জানাবো এবং তোমাদেরকে জানাতে চেষ্টা করব সেগুলো আমরা একটু দেখে নেই। দেখো শিক্ষার্থীরা, তোমরা কি কি জানতে পারবে? সামাজিকীকরণের ধারণা ব্যাখ্যা করতে পারবে, সামাজিকীকরণের উপাদানসমূহ ব্যাখ্যা করতে পারবে, বাংলাদেশের সামাজিকীকরণ প্রক্রিয়ায় বিভিন্ন প্রতিষ্ঠানের ভূমিকার প্রভাব বিশ্লেষণ করতে পারবে, বাংলাদেশের গ্রামীণ ও শহুরে সমাজে সামাজিকীকরণ প্রক্রিয়ার সাদৃশ্য এবং বৈসাদৃশ্য বর্ণনা করতে পারবে। তাহলে আমরা বুঝতে পারলাম যে আমরা কোন কোন ক্ষেত্রগুলো নিয়ে আজকে আলোচনা করব। তাহলে আমরা প্রথমেই চলে আসি। তোমরা আমার কথাগুলো ঠিকমতো শুনতে পাচ্ছ কিনা একটু আমাকে জানাবে। আসছি সামাজিকীকরণের ধারণা, অর্থাৎ সামাজিকীকরণ বিষয়টা কি? সামাজিকীকরণ একটি জীবনব্যাপী প্রক্রিয়া। জন্মের পর হতে মৃত্যু পর্যন্ত বিভিন্ন অভিজ্ঞতা অর্জন ও খাপ খাওয়ানোর প্রক্রিয়ায় সামাজিকীকরণ। অর্থাৎ তুমি জন্ম থেকে একেবারে তোমার আমাদের শেষ নিঃশ্বাস ত্যাগ করা পর্যন্ত আমাদের যা যা কাজ করতে হবে পরিবেশের সাথে, সমাজের সাথে, রাষ্ট্রের সাথে, প্রতিবেশীর সাথে, বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে আমরা যখন মিলেমিশে থাকতে পারবো, খাপ খাইয়ে নিতে পারবো, সেটাই হচ্ছে সামাজিকীকরণ। জীবনের প্রতিটি ক্ষেত্রে ব্যক্তি যখন এক পর্যায় থেকে আরেক পর্যায়ে প্রবেশ করে তখন তাকে নতুন পরিবেশের সাথে খাপ খাইয়ে চলতে হয়। অর্থাৎ একজন ব্যক্তি তো সবসময় এক জায়গায় থাকবে না, তাকে বিভিন্ন ক্ষেত্রে প্রবেশ করতে হবে। এক চাকরি থেকে আরেক চাকরিতে যেতে হতে পারে, একটা বাসা থেকে আরেকটা বাসায় শিফট হতে পারে, একটা স্কুল থেকে আরেকটা স্কুলে তাকে স্থানান্তর হতে পারে, কলেজ, বিশ্ববিদ্যালয়, বিভিন্ন প্রতিষ্ঠানে তাকে যেতে হতে পারে। তখন তাকে কি করতে হয়? এক এক জায়গায় এক এক রকম পরিবেশ থাকে, সেই পরিবেশের সাথে তাকে কি মিলেমিশে চলতে হয়, যেটাকে বলা হচ্ছে খাপ খাইয়ে চলতে হয়। হ্যাঁ, এর ফলে ব্যক্তির আচরণের মধ্যে পরিবর্তন আসে। অর্থাৎ আগের জায়গায় যেরকম ছিল সেখানে এক ধরনের আচরণ ছিল, সেখানে এক ধরনের পরিবেশ ছিল, আবার নতুন পরিবেশে কিন্তু আরেক ধরনের তাকে অবস্থান দেখতে হচ্ছে এবং আচরণের পরিবর্তন আসছে। নতুন নিয়ম কানুন, রীতিনীতি এবং নতুন পরিবেশ পরিস্থিতির সাথে নিজেকে খাপ খাইয়ে চলার প্রক্রিয়া নাম হচ্ছে সামাজিকীকরণ। তাহলে আমরা সামাজিকীকরণ বিষয়টা বুঝলাম। এইবার চলে আসছি আমরা সামাজিকীকরণের উপাদান, অর্থাৎ সামাজিকীকরণটা যে আমরা কোথা থেকে পাবো, যে সামাজিকীকরণ কিভাবে আমরা সেটা সমাজে আমরা মিলেমিশে থাকবো, সেগুলো কোন কোন আমাদের এলিমেন্টস থেকে আসবে, অর্থাৎ উপাদান থেকে আসবে। প্রথমে দেখতে পাচ্ছি আমি একটু বিভিন্ন রঙের ব্যবহার করেছি এখানে, তোমরা একটু দেখবে। সামাজিক পরিবেশ, ঠিক আছে। তারপর দেখতে পাচ্ছি সমাজ জীবন, তারপর দেখতে পাচ্ছি সামাজিক মূল্যবোধ। এই যে তিনটা আছে, তিনটা নিয়ে কিন্তু আমি এখন তোমাদেরকে একটু বোর্ডে আলোচনা করব। তাহলে চলে এসো আমরা একটু বোর্ডের দিকে আসি। আমরা বললাম যে সামাজিকীকরণের যে একটা
ধারণা আমরা পেলাম, এবং সামাজিকীকরণ, আমার বোর্ডটা একটু আলোতে দেখা যাচ্ছে কিনা তোমরা একটু দেখবে। সামাজিকীকরণের আমরা বিভিন্ন উপাদানের বিষয় জেনেছি, সামাজিক পরিবেশ, সমাজ জীবন, হ্যাঁ, তারপর আমরা দেখলাম যে বিদ্যালয়। এইগুলোতে আমরা একটু বোর্ডে চলে আসি, বোর্ডের দিকে দেখি যে সামাজিকীকরণের উপাদানগুলো কি কি। যেমন গণমাধ্যমের কথা বলা হয়, তোমার বিভিন্ন তোমার সমাজ জীবনের কথা বলা হয়েছে, তারপর বলা হয়েছে সামাজিক মূল্যবোধ সম্পর্কে বলা হয়েছে। প্রথমে আসি আমরা সামাজিক পরিবেশ। আমরা একটু সামাজিক পরিবেশ, ঠিক আছে, ফার্স্টে আসছি আমরা সামাজিক। আমার লেখাটা ক্লিয়ার কিনা তোমরা একটু জানাবে। অনেক সময় নেটওয়ার্কে ডিস্টার্বের কারণে লেখা ক্লিয়ার আসে না। আমি একটু মুছে দেবো। তোমরা কিন্তু খাতা কলম বই নিয়ে নিশ্চয়ই বসেছ, এবং সেখানে তারিখও লেখা আছে, এবং তোমরা অধ্যায় পাঠটা লিখে নেবে। দেখো যে বিশেষ সমাজ ব্যবস্থার মাধ্যমে আমরা প্রথম এখানে একটা পয়েন্ট দিয়ে লিখি, বিশেষ সমাজ ব্যবস্থা। আমরা একটু দেখি বিশেষ সমাজ ব্যবস্থা, ঠিক আছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে বিশেষ সমাজ ব্যবস্থার মধ্যে মানুষ বসবাস করে, তাকে সামাজিক পরিবেশ বলে। আর এই পরিবেশের মাধ্যমে কিন্তু মানুষ কিন্তু কি হয়, বিকশিত হয়। তাহলে আমরা একটা প্লাস পয়েন্ট পাচ্ছি, কি বিকশিত হয়। অর্থাৎ সমাজ ব্যবস্থায় বিকশিত হচ্ছে। তারপরে এই পরিবেশের মধ্যে কিছু প্রচলিত রীতিনীতি রয়েছে। হ্যাঁ, প্রচলিত রীতিনীতি পর্যন্ত আমি এটুকু শর্ট করে লিখি, তোমরা নিশ্চয়ই বুঝতে পারবে। তারপর আমরা দেখতে পাচ্ছি অর্থনৈতিক, মনস্তাত্ত্বিক ও প্রযুক্তিগত পরিবেশ নিয়ে সামাজিক পরিবেশ গঠিত। আর আমি শুধু লিখে দিচ্ছি, পয়েন্টস গুলো মনে রাখবে তোমরা। অর্থনৈতিক, মনস্তাত্ত্বিক, অর্থনৈতিক, মনস্তাত্ত্বিক এবং সাংস্কৃতিক। তোমরা দেখতে নিশ্চয়ই পাচ্ছ সাংস্কৃতিক। তাহলে এইগুলো নিয়ে কিন্তু আমাদের কি সামাজিক পরিবেশটা গঠিত হয়। তারপরে আমরা দেখতে পাচ্ছি, আমি একটু মুছিয়ে দিই, ঠিক আছে। তোমরা আমরা অল্প অল্প করে লিখি, তোমরা লিখে নেবে অবশ্যই। তারপর আমরা দেখতে পাচ্ছি যে বাজার, জমি জমা, এই যে বাজার, হ্যাঁ, বাজার, তারপর দেখতে পাচ্ছি জমি জমা, ঠিক আছে। তারপরে বাগান, গৃহপালিত পশু, হ্যাঁ, বাগান, গৃহপালিত পশু, তারপর হচ্ছে যে বিভিন্ন, আমি কমা দিয়েছি, যন্ত্রপাতি। এগুলো কিন্তু আমাদের কোথায় আছে, সামাজিক পরিবেশের প্রভৃতি, এগুলো অর্থনৈতিক পরিবেশের সাথে জড়িত। আমাদের অর্থনৈতিক যেগুলো আমাদের সমাজে আছে, অর্থনৈতিক পরিবেশের সাথে, হ্যাঁ, অর্থনৈতিক পরিবেশের সাথে জড়িত। কারণ অর্থনৈতিক পরিবেশটা আমাদের সামাজিক পরিবেশকে এটা নিয়ন্ত্রণ করে থাকে। তারপর আমাদের সামাজিক পরিবেশের মধ্যে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন পরিবার আছে, হ্যাঁ, আমরা পরিবারগুলো পড়েছিলাম, পরিবার, তারপর হচ্ছে ধর্মীয় প্রতিষ্ঠান, ঠিক আছে, বিভিন্ন প্রতিষ্ঠান রয়েছে। আর এই সামাজিক পরিবেশের মাধ্যমে মানুষ কি হয়, উন্নত সংস্কৃতি লাভ করে, অর্থাৎ অনেক কিছু তারা শিখতে পারে। তারপর হচ্ছে তাদের মধ্যে একটা ঐক্যবদ্ধতা আসে। তাহলে আমরা দেখতে পাচ্ছি ঐক্যবদ্ধতা চলে আসছে। যান্ত্রিক সভ্যতা এবং পারিপার্শ্বিক অবস্থাকে এখানে আরেকটা দেখতে পাচ্ছি, আমরা যেটা দেখতে পাই প্রযুক্তিগত পরিবেশ, প্রযুক্তিগত পরিবেশ।
অর্থাৎ একটা সামাজিকীকরণ চলতে গেলে সামাজিক পরিবেশের মধ্যে এই উপাদানটার মধ্যে কিন্তু এসব রয়েছে। তারপরে আমরা চলে যাচ্ছি একেবারে সমাজ জীবন, যেটা আমাদের সেকেন্ড অপশন, যেটা আমাদের সামাজিকীকরণের 2 নম্বর, যেটা বলা হচ্ছে পরিবেশ। এরপর আমরা আসছি সমাজ জীবন। ঠিক আছে, সমাজ জীবন এটা একটা উপাদান, যে সমাজের জীবনধারা, আচার আচরণ, অর্থাৎ জীবনধারা এবং আচার আচরণ, জীবনধারা ও তোমরা এগুলো কিন্তু খাতায় লিখে না, আচার তোমাদের বইয়ের ডিটেলসে আছে, আমি কিন্তু একটু সংক্ষিপ্ত করে দিচ্ছি, কারণ এইভাবে পড়লে তোমার একটু লিখতে সুবিধা হবে, হ্যাঁ, বা বলতেও সুবিধা হবে। তাহলে এইগুলো সমষ্টি হচ্ছে জীবন, তোমার সমাজ জীবন। আর মানুষ কিন্তু সমাজে নানা কর্মকাণ্ডে অংশগ্রহণ করে থাকে, হ্যাঁ, এবং একে অপরকে অনুকরণ করে। তাহলে বিভিন্ন কর্মকাণ্ডে অংশগ্রহণ আমরা পাচ্ছি, বিভিন্ন কর্মকাণ্ডে অংশগ্রহণ। ঠিক আছে, তারপর আমরা এই কি করি, সেখানে আমরা বিভিন্ন কাজ সম্পাদন করে থাকি এবং সেখানে কাজ করতে গিয়ে আমাদের মধ্যে এক ধরনের অনুকরণ প্রবণতা বা অনুসরণ প্রবণতা দেখা যায়। অনুকরণ বা অনুসরণ, যেটা আমরা প্রভাবিত হই, অনুসরণ। ঠিক আছে, এই অনুসরণ করে থাকি, অর্থাৎ ভালো কাজগুলো আমরা গ্রহণ করে থাকি। ঠিক আছে, ভালো মন্দ। তারপর আমাদের বিভিন্ন উৎসব, আমাদের সমাজ জীবনে বিভিন্ন উৎসব, যেমন হ্যাঁ ঈদ, পুজো, হ্যাঁ, তারপরে হচ্ছে বড়দিন, বিবাহ বার্ষিকী, হ্যাঁ, এসবগুলো কিন্তু আমাদের অনেক প্রভাব ফেলে। এই যে আমাদের তোমাদের দেখতে পাচ্ছি আমরা বিভিন্ন উৎসব, আমি একটু বলে দিই। দেখো আমাদের সমাজ জীবনে কিন্তু যে বিয়ে উৎসব, তারপর হচ্ছে যে জন্মদিন, হ্যাঁ, গৌতম বুদ্ধের জন্মদিন দেখতে পাচ্ছি, তারপরে হচ্ছে আমরা যীশু খ্রিস্টের জন্মদিন, আমাদের দুটো বড় সামাজিক ঈদ উৎসব, ঈদ উল ফিতর এবং ঈদ উল আজহা, হ্যাঁ, আমাদের দুর্গাপূজা, এইসব আমরা বিষয়গুলো আমরা দেখি এবং এই সমাজ জীবনে কিন্তু এগুলোর সাথে আমরা মিলেমিশে চলাফেরা করতে পারি এবং আমাদের সামাজিকীকরণে সাহায্য করে। আমরা একটু তৃতীয় পয়েন্টে চলে যাই, যেটা হচ্ছে আমাদের সামাজিক মূল্যবোধ। ঠিক আছে, আমরা এরপরে আসছি সামাজিক মূল্যবোধ। সামাজিক, এগুলো কিন্তু সবগুলো কিন্তু সামাজিকীকরণের উপাদান। ঠিক আছে, একটু কালচে হয়ে গেছে, আমি একটু ভারী একটা কাপড় দিয়ে একটু মুছে দিচ্ছি একটু পরিষ্কার থাকার জন্য। অনেক সময় লিখতে লিখতে এগুলো হয়। ঠিক আছে, তাহলে আমরা সামাজিক যেটা দেখতে পাচ্ছি, সামাজিক মূল্যবোধ। তো সামাজিক মূল্যবোধের উপর আমরা কি দেখি, সাধারণত আমরা মূল্যবোধ অনুশীলন করে থাকি আমাদের সামাজিকীকরণের পরিবার থেকে আমাদের কিন্তু সামাজিক মূল্যবোধটা চলে আসে এবং সেটা কি হয়, আমরা কি করি, অনুশীলন করি। অর্থাৎ আমাদের পরিবারের মধ্যে বাবা মা ভাই বোন দাদা দাদি যারা আছেন তারা কিন্তু আমাদের সেই শিক্ষাটা অনুশীলন করি এবং শিক্ষা লাভ করি, যেটাকে বলছি আমরা শিক্ষা লাভ। ঠিক আছে, অনুশীলন এবং শিক্ষা লাভ করে থাকি। তারপরে আমাদের যে সামাজিক বিধি বিধান আছে, সামাজিক বিধি বিধান, সামাজিক, তোমার লেখাটা একটু কি ছোট দেখা যাচ্ছে না বড় দেখা যাচ্ছে, একটু দেখবে, বড় দেখা গেলে কিন্তু ভালো। সামাজিক বিধি বিধান, বিধি বিধান আমরা এগুলো দেখতে পাচ্ছি।
এবং তারপর আমরা যেতে পাই আইনের প্রতি শ্রদ্ধাশীল। আইনের প্রতি আমরা কিন্তু শ্রদ্ধাশীল, অর্থাৎ আমাদের এই মূল্যবোধগুলো কিন্তু পরিবার থেকে শেখানো হয় এবং আমাদের সামাজিকীকরণের মধ্যে কিন্তু গুরুত্বপূর্ণ, শুধু পরিবার না, আমাদের আরো প্রতিষ্ঠান থেকে শেখানো হয়। অর্থাৎ যত দিন দিন আমরা বড় হচ্ছি আমাদের সামাজিক মূল্যবোধ শিখতে পারি, যেমন স্নেহ, ভালোবাসা। তারপর আচ্ছা আমি একটু মুছে দিই একটু উপর করে লিখি, তাহলে তোমাদের একটু ক্লিয়ার হবে, আমারও সুবিধা হয়, তোমাদের দেখতেও ভালো লাগবে। আমরা দেখতে পাই কি স্নেহ, ভালোবাসা, মমতা, তারপর কি পাচ্ছি সহিষ্ণুতা। হ্যাঁ, এই সবগুলো কিন্তু আমাদের কি সামাজিক বন্ধনকে দৃঢ় করে। এবং তারপর আমরা পাই নৈতিকতা, তারপর পাই বিবেচনাবোধ। এই সামাজিক এইসব মূল্যবোধগুলো কিন্তু আমরা সামাজিকভাবে প্রকাশ করি এবং আমরা না জানি সেটা আমরা কিন্তু শিখে নেই। হ্যাঁ, এইসব আমাদের বলা হচ্ছে। যেমন এখানে একটা আমি তোমাদের তথ্য একটু জানাই, এই তথ্যটা একটু জানানোর প্রয়োজন আছে। আমি তথ্যটা একটু বলছি, জানিয়ে বলছি, দেখে বলছি একটু। একজন বাংলাদেশি কিংবা ভারতীয় নাগরিকের মূল্যবোধ আরেকটা দেশ চীনাদের কথা বলা হচ্ছে, চীনাদের মূল্যবোধ থেকে একটু ডিফারেন্ট হয়, অর্থাৎ একটু ভিন্ন হয়। কেমন দেখো, যে বাংলাদেশি এবং ভারতীয় নাগরিকরা জীবনধারায় আত্মিক উন্নতি, আমি একটু লিখে বলি, এখানে বাংলাদেশি এবং ভারতীয়রা ওরা কি করে, ওদের জীবনের মূল্যবোধটা কিরকম দেখো, আত্মিক উন্নতি, আধ্যাত্মিকতা, হ্যাঁ তারা স্বার্থ ত্যাগ করে, অর্থাৎ তাদের মধ্যে দেখা যায় আত্মিক উন্নতি। ঠিক আছে, আধ্যাত্মিকতা দেখতে পাচ্ছি। তারপর দেখতে পাচ্ছি স্বার্থ ত্যাগ, অর্থাৎ তারা খুবই পরোপকারী হয়, স্বার্থ ত্যাগ। কিন্তু আবার আমি দেখি যে চীনাদের ক্ষেত্রে কি দেখো, লিখে নিয়েছে ওটা বাংলাদেশি ভারতীয়দের মধ্যে মূল্যবোধ। তারপর আমরা দেখতে পাচ্ছি যেটা চীনাদের মধ্যে বৈষয়িক একটা উন্নতি, অর্থাৎ বৈষয়িক উন্নতি বা সমৃদ্ধি লাভ। আমরা দেখতে পাচ্ছি বৈষয়িক উন্নতি এবং সমৃদ্ধি লাভ, এই মূল্যবোধটা তাদের দেখা যায়, সমৃদ্ধি লাভ। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এইগুলো কিন্তু আমাদের সমাজ জীবনের মধ্যে যথেষ্ট প্রভাব ফেলে থাকে। তাহলে আমরা বাংলাদেশি ভারতীয়দের মধ্যে দেখতে পেলাম, চীনাদের মধ্যে দেখতে পেলাম, অর্থাৎ সামাজিকীকরণের যে উপাদানগুলো আছে, তিনটে উপাদান, সামাজিক পরিবেশ, তারপর সমাজ জীবন পেলাম এবং সামাজিক মূল্যবোধ পেলাম। এরপর আমরা চলে যাই, যেটা আমরা আলোচনা করব এখন। দেখো আমি একটু এইদিকে চলে আসি, তোমরা আমার কথা নিশ্চয়ই শুনতে পাচ্ছ। আমরা দেখতে পাচ্ছি সামাজিকীকরণ প্রক্রিয়ায় বিভিন্ন প্রতিষ্ঠানগুলোর ভূমিকা। ঠিক আছে, আমরা দেখি এখন সামাজিকীকরণ যে আমরা এখন সমাজ জীবনে যে এলিমেন্টস গুলো পেলাম, যে উপাদানগুলো পেলাম, এইগুলো তো আছে, এগুলো আমরা খাইয়ে চলবো। এখন বিভিন্ন প্রতিষ্ঠানগুলো কি করছে, প্রথমে দেখছি পরিবার ও পরিবারের সদস্য, বিদ্যালয়। এখানে একটা পয়েন্টস একটু বাদ গেছে, তোমরা একটু লিখে নেবে, এটা আমি একটু এটার জন্য দুঃখিত। সেটা জ্ঞাতি গোষ্ঠী, ঠিক আছে, তারপরে জ্ঞাতি গোষ্ঠীটা লিখে নেবে। তারপর বিদ্যালয়, সহপাঠী, স্থানীয় সমাজ বা সম্প্রদায়, ধর্মীয় প্রতিষ্ঠান এবং গণমাধ্যম। আমরা আলোচনায় চলে যাই। পরবর্তীতে দেখছি আমরা প্রথমে আসছি পরিবার ও পরিবারের সদস্যদের ভূমিকা, অর্থাৎ শৈশব এবং আচরণ।
পরিবার থেকে তারা শৈশবে বিভিন্ন রকম আচরণ শিখে থাকে, অর্থাৎ তারা কিভাবে চলাফেরা করবে, কথা বলবে, হ্যাঁ, কিভাবে তারা আচরণগুলো দেখাবে, সেইগুলো কিন্তু পরিবার এবং পরিবারের সদস্যরা কিন্তু তাদেরকে শিখিয়ে থাকে। তারপর দেখতে পাচ্ছি নীতিবোধ ও নাগরিক সূচনা, অর্থাৎ একজন শিশুর মধ্যে নীতিবোধ এবং নাগরিক সূচনা তৈরি করা পরিবার করে দেয়। গুণাবলী অর্জন, বিভিন্ন গুণাবলী অর্জন, গান, তারপরে যে বিভিন্ন কাজ, হাতের কাজ, তারপর হচ্ছে পড়াশুনো, ছবি আঁকা, বিভিন্ন গুণ, কথা বলা, এগুলো কিন্তু সবগুলো একটা গুণ, এই গুণাবলীগুলো অর্জন করে। বাবা মায়ের মধ্যে একটা সুসম্পর্ক, যে পরিবারের মধ্যে বাবা মায়ের মধ্যে একটা সুসম্পর্ক বিরাজ করে, সেই পরিবার একটি আদর্শ শিশু কি গঠন করতে পারে বা তৈরি করতে পারেন। তাই বাবা মায়ের মধ্যে সুসম্পর্ক থাকাটা খুবই জরুরি। মায়ের বিশেষ ভূমিকা, এখানে মা কিন্তু পরিবারের মধ্যে একটা বিশেষ ভূমিকা পালন করে, কারণ মায়ের মুখ থেকে কিন্তু প্রথমে শব্দ, মায়ের কোলের মধ্যে যে স্নেহ মমতা, মায়ের মাধ্যমে খাদ্যাভ্যাস গঠন, পড়াশুনো, সবকিছু কিন্তু মায়ের একটা বিশেষ ভূমিকা রয়েছে। তারপর রয়েছে সংসার পরিচালনায় বাবা মায়ের ভূমিকা। অনেক সময় বাবা অফিসে চাকরি করেন এবং মা অফিসে চাকরি করে থাকেন, তাদের ভূমিকাও রয়েছে। বাবা মা এবং অন্যান্য সদস্যদের মাধ্যমে শিশুর আত্মপ্রত্যয়ী মনোভাব, ব্যক্তিত্ব, মানসিক বিকাশ গড়ে ওঠে। আমরা খুবই ইজিলি বুঝতে পারছি বাবা মার মাধ্যমে কি হতে পারে। তারপর বলছি, যে আমার ওই পয়েন্টসের মধ্যে লেখা ছিল না, তোমরা লিখে নেবে একটু। জ্ঞাতি গোষ্ঠী ও প্রতিবেশী, ঠিক আছে? জ্ঞাতি গোষ্ঠী ও প্রতিবেশী সংজ্ঞা। জ্ঞাতি গোষ্ঠী কারা? দেখো, জ্ঞাতি গোষ্ঠী হচ্ছে তারা যাদের সাথে আমাদের রক্তের সম্পর্ক রয়েছে, আর প্রতিবেশী হচ্ছে যারা আমাদের আশেপাশে থাকে। তারপর দেখতে পাচ্ছি প্রতিবেশী দল থেকে শিশুর গুণাবলী অর্জন। যে প্রতিবেশী থাকে তাদের শিশুদের সাথে খেলাধুলার মাধ্যমে অনেক গুণ অর্জন করে ফেলে, তারা শিখে, অনুকরণ করে, অনুসরণ করে। প্রতিবেশীদের বিভিন্ন অনুষ্ঠানে শিশুর গুণাবলী অর্জন। প্রতিবেশীদের মধ্যে মনে করো জন্মদিন, তারপর হচ্ছে তোমার বিবাহ বার্ষিকী, হ্যাঁ, বিভিন্ন অনেক রকমের গেট টুগেদার আমাদের অনুষ্ঠান থাকে, ধর্মীয় অনুষ্ঠান থাকে, সেগুলোর মধ্যে শিশু কিন্তু অনেক গুণ অর্জন করে। গ্রাম ও শহর ভেদে প্রতিবেশীর ভূমিকাটা একটু আলাদা হয়ে থাকে। গ্রামে সাধারণত একটু বেশি পরিমাণে ঘনিষ্ঠতা থাকে, আর শহরে সেটা একটু একটু কম থাকে। তারপরে আমরা দেখতে পাচ্ছি বিদ্যালয় ও সহপাঠী, ঠিক আছে? সামাজিক আদর্শ গ্রহণ, এটা হচ্ছে গুরুত্বপূর্ণ একটা জায়গা। বিদ্যালয় ও সহপাঠী বলতে বোঝাচ্ছি আমি এখানে বিদ্যালয় থেকে কিন্তু সামাজিক আদর্শ গ্রহণ করে। আমাদের প্রথম হচ্ছে পরিবার, তারপর হচ্ছে বিদ্যালয়। বিদ্যালয়ে গিয়ে আমরা কিন্তু অনেক কিছু শিখি। প্রথম কথা হচ্ছে পরিবার থেকে আমরা শিখে আসি, তারপর বিদ্যালয় আমাদেরকে সেকেন্ড শিক্ষাটা দিয়ে থাকে। বিদ্যালয়ের বিভিন্ন কার্যক্রমে অংশগ্রহণ, শুধু যে পড়াশোনা করবো তা না, অনেক রকম কার্যক্রম আছে আমাদের, খেলাধুলা, তারপরে হচ্ছে যে সহপাঠক্রমিক কার্যাবলী যেগুলো আমরা বলি সেটাই। তারপর দেখো শিশু মনে এইগুলো কার্যক্রম গ্রহণের ফলে শিশু মনে কি হয়? নেতৃত্ব, অন্যের প্রতি শ্রদ্ধাবোধ, ঐক্য, দেশপ্রেম, সহিষ্ণুতা, সম্প্রীতিবোধ জাগ্রত হয়। তারপর আমরা বিদ্যালয় এবং সহপাঠীদের থেকে কি শিখতে পারি? শিষ্টাচার শিখতে পারি, অর্থাৎ শিক্ষকের থেকে, বিভিন্ন বড়দের থেকে আমরা শিষ্টাচারটা শিখি, আচরণ শিখি, এবং আমাদের নৈতিকতা বা মূল্যবোধ গঠনটা আমাদের হয়। বিদ্যালয়ের পরিবেশ, শিক্ষক শিক্ষার্থীদের পারস্পরিক সম্পর্ক, অর্থাৎ আমি যদি বিদ্যালয়ে যাব এবং সহপাঠীদের সাথে খেলাধুলা করব, বিদ্যালয়ের শিক্ষকদের সাথে, পরিবেশের সাথে, বিভিন্ন আমাদের যেসব কর্মচারী আছে তাদের সাথে আমাদের পারস্পরিক সম্পর্কটা খুব সুন্দর হতে হবে। এই শিক্ষাটা আমাদেরকে কিন্তু বিভিন্ন প্রতিষ্ঠান ভূমিকা পালন করে থাকে। খেলা ও পড়ার সাথে ভূমিকা, দেখো খেলাও যারা পড়ার সাথে থাকে তাদের সাথে তাদের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। এখানে একটা তারপর বলা হচ্ছে অন্তরঙ্গ বন্ধুদল, যেটাকে বলা হচ্ছে অন্তরঙ্গ বন্ধুদল খুবই গুরুত্বপূর্ণ, তোমাদের পরীক্ষায় আসতে পারে। অন্তরঙ্গ বন্ধুদল কি? এই খেলা এবং পড়ার সাথীদের সাথে যখন আমরা মিলেমিশে থাকি তখন তাদের মধ্যে একটা বন্ধন সৃষ্টি হয় এবং একে অপরকে অনুসরণ করতে পারি, তখন একটা অন্তরঙ্গতা সৃষ্টি হয়, ঘনিষ্ঠতার সম্পর্ক সৃষ্টি হয়, এবং সেটা হচ্ছে অন্তরঙ্গ বন্ধুদল। তারপর আমরা চলে যাচ্ছি স্থানীয় সমাজ বা সম্প্রদায়। এটি সামাজিকীকরণের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। সমাজের শিশু ধীরে ধীরে আস্তে আস্তে কিন্তু বয়প্রাপ্ত হয়, অর্থাৎ বড় হয়। সবের সময় কি আমরা শিশু থাকবো? স্থানীয় সমাজ নির্দিষ্ট অঞ্চল ও স্থানীয়ভাবে গড়ে ওঠে। এই সমাজের রয়েছে বিশেষ মূল্যবোধ, যা স্থানীয়ভাবে গড়ে ওঠা মূল্যবোধের সমন্বয়ে গড়ে ওঠে। এই সমাজের মূল্যবোধ মানুষের জীবনকে প্রভাবিত করে। কোনো কোনো নির্দিষ্ট অঞ্চলের ভাষা, আচরণ ব্যক্তির আচরণের প্রতিভাত হতে দেখা যায়। অনেক সময় এক এক অঞ্চলের ভাষা আমাদেরকে একটু কিন্তু কি প্রভাবিত করে। এই সমাজের মানবগোষ্ঠীর মধ্যে সজাত্যবোধের প্রকাশ ঘটে, অর্থাৎ স্থানীয় সমাজের বা সম্প্রদায়ের সজাত্যবোধের প্রকাশ ঘটে। তারপর আমরা দেখতে পাচ্ছি স্থানীয় গোষ্ঠী, একটা সাংগঠনিক কাঠামোতে পরস্পরের মধ্যে সম্পর্কযুক্ত মানব গোষ্ঠী হলো সামাজিক গোষ্ঠী, যেমন রাজনৈতিক দল, শ্রমিক সংঘ, সাংস্কৃতিক ক্লাব, সাহিত্য ক্লাব ইত্যাদি। স্থানীয়ভাবে গড়ে ওঠা এই গোষ্ঠীগুলো থেকে শিশুরা ক্রীড়া, সাহিত্য, বিজ্ঞান, আমোদ প্রমোদ, সংস্কৃতিমনা, খেলাধুলা ইত্যাদিতে মেতে ওঠে। আর শিশু হয়ে ওঠে সংস্কৃতিমনা, সাহিত্যপ্রেমী, ক্রীড়ামোদী এবং বিজ্ঞান মনস্ক, অর্থাৎ সবকিছু শিখতে পারে। তারপরে আমরা চলে যাচ্ছি ধর্মীয় প্রতিষ্ঠান। সকল ধর্মের প্রতি শ্রদ্ধাশীল আচরণ, আমরা ছবিতেও দেখেছি
অনেক 4টা আমাদের ধর্ম, যে ধর্মগুলো আছে আমরা সকলের ধর্মের প্রতি শ্রদ্ধাশীল আচরণ করব। মানুষের মধ্যে ভেদাভেদ কমানো, অর্থাৎ ধর্মীয় মনোভাবটা যার যার ধর্ম পালন করে আমরা সকলে একত্রে, হ্যাঁ, মানুষ হিসেবে আমাদেরকে প্রথমে আগে এটা প্রতিভাত করতে হবে। বিবেক চেতনাবোধ জাগ্রত করা, অর্থাৎ আমার ভেতরের আত্মশুদ্ধিটা লাগবে, আমার চেতনা জাগ্রত করতে হবে। তারপর হচ্ছে নৈতিকতা, সংকীর্ণতা দূর, সৌহার্দ্য সম্প্রীতি বাড়িয়ে তোলে। তারপরে আমরা সর্বদিকে শেষের দিকে চলে যাচ্ছি, গণমাধ্যম। এই গণমাধ্যমটা খুব সুন্দর, আমরা ছবি দেখছি, রেডিও টেলিভিশনের ছবি দেখেছি। বৃহৎ জনগোষ্ঠীর নিকট সংবাদ, দেশের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতির বিষয়বস্তু, বিশেষ ধ্যান ধারণা, বিনোদন প্রভৃতির পরিবেশন করার মাধ্যম হলো গণমাধ্যম। তাহলে গণমাধ্যম কাকে বলে বললে তোমাকে কিন্তু এটা লিখতে হতে পারে। তাহলে এই গণমাধ্যমের সংবাদপত্র বিশেষ ভূমিকা রাখে। এই যে আমাদের কোভিড-19, এই যে আমাদের কোভিড-19 আমরা যে আপডেট সংবাদগুলো পাচ্ছি, সেগুলো আমরা কিন্তু সংবাদপত্রের মাধ্যমে পাচ্ছি। শুধু সংবাদপত্র না, বেতারের মাধ্যমে পাচ্ছি, টেলিভিশনের মাধ্যমে পাচ্ছি, এবং কিছু শর্ট ফিল্মও তৈরি করা হয়েছে যেগুলো আমাদের আত্মরক্ষা, আত্মসচেতনতার জন্য তৈরি করছে। তাহলে চলচ্চিত্র আমাদের, আমি কোভিড-19-এর কথা এই কারণে বললাম, বর্তমানে এই পরিস্থিতিটা কিন্তু আমাদের কিন্তু একটা ভয়াবহ সমস্যা হয়ে দাঁড়িয়েছে। এবং শুধু এগুলো নয়, আমাদের আবহাওয়া, জলবায়ু, দেশের পরিস্থিতি, হ্যাঁ, তারপরে আমাদের বিনোদন, হ্যাঁ, আমাদের মানসিকতা গঠন, বিভিন্ন শেখা, বিতর্ক প্রতিযোগিতা শিশুদের জন্য এবং বড়দের জন্য, বিভিন্ন সুন্দর নাটক, সিনেমা, গান, এই চলচ্চিত্রগুলো আমাদের খবর, টেলিভিশনের মাধ্যমে আমরা দেখি এবং নিজেদেরকে কিন্তু আমরা আত্মশুদ্ধি করি এবং আত্মপ্রত্যয় করি এবং নিজেদের গঠন করতে আমরা পারছি। তাহলে এইগুলো কিন্তু আমাদের গণমাধ্যমের একটা অংশ। এবার চলে যায় একদম সবার শেষের দিকে, আমাদের গ্রাম ও শহরে। আমি এটা একটু মুছে দিই। দেখো, গ্রাম ও শহরে আমার কিছুক্ষণ প্রথম দিকে 2-3 মিনিট বিদ্যুৎ ছিল না বিধায়, এই জন্য একটু হয়তো একটু দেরি হতে পারে, তোমরা একটু মানিয়ে নেবে। গ্রাম ও শহরে সামাজিকীকরণে সাদৃশ্য, অর্থাৎ মিল এবং কি বৈসাদৃশ্য, ঠিক আছে। আমরা প্রথমে মিলের দিকে চলে যাই, অর্থাৎ সাদৃশ্য। সাদৃশ্য আমরা কি পাই? দেখো, গ্রাম ও শহরে কি আছে? ফার্স্ট আমরা কি পাই? পরিবার আছে। তারপর আমরা সেখান থেকে আচরণ শিখতে পারি, আচরণের মধ্যে নৈতিকতা যা যা আমরা পাই। তারপর আমরা দেখতে পাচ্ছি প্রতিবেশী দল রয়েছে, ঠিক আছে, প্রতিবেশী দল দেখতে পাচ্ছি। তারপর আমরা দেখতে পাই বিদ্যালয়, এগুলো আমরা সাদৃশ্যের মধ্যে দেখতে পাচ্ছি, বিদ্যালয় দেখতে পাচ্ছি, আমরা এগুলো শিক্ষা লাভ করে থাকি। একটু বৈসাদৃশ্যের দিকে যদি আমরা দেখি, এটা মুছে দেই। গ্রাম ও শহরের মধ্যে যেটা বৈসাদৃশ্য হচ্ছে, বিদ্যালয় তো আমরা বললাম যে এখন গ্রামেও আছে, শহরেও আছে, কিন্তু গ্রামের মধ্যে দেখো যে সুযোগ সুবিধাটা আমরা দেখি, সুযোগ সুবিধাটা একটু কম পাই, সেটা হচ্ছে শহরে বেশি। অর্থাৎ বিদ্যালয়ের মধ্যে দেখি একটু গ্রামে একটু কম পাওয়া যায়। গ্রামে আমি একেবারে পাওয়া যায় না বলছি না, গ্রামে একটু কম থাকে, শহরে সুবিধা একটু বেশি থাকে। যেমন কিন্ডারগার্টেন স্কুল, আমি মুখে বলছি, তোমরা একটু জেনে নাও। কিন্ডারগার্টেন স্কুল, প্রি ক্যাডেট স্কুল, হ্যাঁ, এই স্কুলগুলো কিন্তু আন্তর্জাতিক স্কুল, এই সবগুলো কিন্তু আমাদের শহরের কার্যাবলীতে আমরা একটু দেখতে পাই। তারপর আমরা দেখতে পাচ্ছি সহপাঠক্রমিক কার্যাবলী। সহপাঠক্রমিক কার্যাবলীর মধ্যে আমরা সহপাঠক্রমিক কাজে আমরা কি দেখি? সহপাঠক্রমিক কাজে দেখি যে
গ্রামের স্কুলগুলোতে খুব উন্নত কৌশল যেসব যন্ত্রপাতি আমরা বিভিন্ন অনেক কিছু ব্যবহার করি সেটা কিন্তু গ্রামে একটু কম পাওয়া যায়, শহরে দেখা যায়। আর শহরের মধ্যে প্রযুক্তিগত ভাবটা অনেক বেশি, আর গ্রামে যে একেবারে নেই বলবো না, একটু তুলনামূলক কম আছে, সেটা আমরা দেখি। তারপরে আবার যেটা দেখতে পাচ্ছি, গ্রামে একটা জিনিস খুব ভালো জিনিস আছে, খেলার মাঠ, যেটা আমাদের শহরের মধ্যে খুবই নেই বললে বলবো না, আছে, মানে আসলে নেই, প্রায় নেই। এখন তো সব বড় বড় বিল্ডিং, হাই রাইজ বিল্ডিং উঠছে। খেলার মাঠ, তারপর হচ্ছে বাগান, হ্যাঁ আমরা বাগান পাই না। তারপর হচ্ছে পুকুর, আমরা সাঁতার কাটার জন্য টাকা খরচ করে বিভিন্ন জায়গায় যাই, কিন্তু এইসব জিনিসগুলো কিন্তু আমরা কি পাই না, যেটা গ্রামে অতি সহজে ছেলেরা দেখবে যে ঝাপঝাপ করে কি একদম উপর থেকে নিচে পুকুরে পড়ছে, সাঁতার শিখে যাচ্ছে অতি সহজে, কিন্তু আমাদের শহরের মধ্যে সেটা কম। খেলার মাঠ নেই, এই যে তিনটা চারটা বাজবে, ছেলেমেয়েরা খুব শুধু ওই যে এখন বর্তমানে প্রযুক্তিতে মোবাইল নিয়ে বসা যায়, হ্যাঁ এইসবগুলো কাজগুলো করে। তো এইসব আমরা একটু বৈসাদৃশ্য দেখি। তবে গ্রাম শহর বলবো যে এখন গ্রামকে সরকার অনেক ভালো একটা উন্নত অবস্থানে নিয়ে যেতে চলেছে। এখন আমাদের মধ্যে সেই শিক্ষার একেবারে নেই বললে হবে না, সবাই শিক্ষিত, অন্তত স্বাক্ষর জ্ঞান আছে, হ্যাঁ সেই স্বাক্ষর জ্ঞানগুলো রয়েছে। তাহলে আমরা এই পুরো আজকে 14 অধ্যায়টা একেবারে সম্পূর্ণভাবে শেষ করতে পারলাম। আর আমি খুব ধন্যবাদ জানাই বা তোমাদের শুভকামনা জানাই বা অভিনন্দন জানাই যে তোমরা মনোযোগী ছিলে বলে আমি আজকে এটা ক্লাসটা পুরোটাই এই অধ্যায়টা আমি শেষ করতে পেরেছি। তো ছোট্ট একটা কাজ আছে, একটা বাড়ির কাজ দিই, এই বাড়ির কাজটার মাধ্যমে আমি আমার ক্লাসটা শেষ করব। তোমাদের সহযোগিতা না থাকলে, তোমরা মনোযোগী না হলে কিন্তু আমি ক্লাস আসলে করতে পারি না, যেটা আমি বাড়ির কাজ বলি। এটাকে তোমরা অত চাপ হিসেবে নেবে না। কেন বলছি, তুমি যখন পুরোটা জানবে তোমার কাছে এটা বাড়ির কাজ বলে মনে হবে না, যেমন তোমার এটা রেগুলার যখন খাওয়া দাওয়ার কাজ আছে সেটাই সেরকম লাগবে। তুমি এখানে বলবে, তোমরা নিশ্চয়ই গ্রামের বাড়িতে গেছো, তোমাদের গ্রাম আছে, হ্যাঁ, তারপর তুমি এখন বর্তমানে যেখানে শহরে আছো, আবার যারা গ্রামে আছে তারা কখনো শহরে বেড়াতে এসছে, তো ওই পরিপ্রেক্ষিতে আমি একটা ছোট্ট বাড়ির কাজ দিচ্ছি। তোমার দেখা ও জানা মতে, অত তুমি দেখেছো এবং তুমি জানো গ্রাম ও শহরের মধ্যে 10টি বাক্য সহকারে পার্থক্য উল্লেখ করো। ঠিক আছে, এটা একটা বাড়ির কাজ দিলাম, অত খুব কঠিন বলে আমার কাছে মনে হচ্ছে না। কোনো জিনিসই কখনো কঠিন হতে পারে না, কারণ তুমি যখন যে কোনো কিছু আন্তরিকতার সাথে গ্রহণ করবে সবটা কিন্তু সহজ। তাহলে আমরা 14 অধ্যায়ের বাংলাদেশের পরিবার কাঠামো সামাজিকীকরণটা আমরা পুরো অধ্যায়টা শেষ করতে পেরেছি, সেজন্য তোমাদেরকে আবার অভিনন্দন। আর এই একটা পরিস্থিতি চলছে এখন, শ্রাবণের শুরু, প্রচুর বৃষ্টি হচ্ছে, একটু সর্দি, একটু গা ম্যাচ ম্যাচ করা, এই ধরনের একটু অসুস্থতা দেখা দিতে পারে। তোমরা সেগুলোর প্রতি অবশ্যই খেয়াল রাখবে, নিজের স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখবে, শুধু নিজের প্রতি না, বাবা মা ঘরে যারা আছেন তাদের প্রতি খেয়াল রাখবে। এটাও কিন্তু একটা সামাজিকীকরণের একটা অংশ। এবং মাঝে মধ্যে আলাপনি বা ফোনের মাধ্যমে তোমাদের যারা আত্মীয় স্বজন প্রতিবেশী আছে তারা কেমন আছে একটু জিজ্ঞাসা করবে। এটার মাধ্যমে আন্তরিকতা, সৌহার্দ্য, সম্প্রীতি বাড়ে। ভালো থেকো, সুস্থ থেকো, এবং আগামী ক্লাসে তোমাদের কোনো একটা অধ্যায় নিয়ে আমি আবার উপস্থিত হব। ধন্যবাদ।